খবরের শিরোনাম বা টিভিতে যে রাজনৈতিক বিতর্ক আমরা দেখি তার বাইরেও কিন্তু একটা অন্য জগৎ আছে। আধুনিক নির্বাচনগুলো জেতার জন্য এখন একদম অন্যরকম রণকৌশল তৈরি হয়। তো আজ আমরা ঠিক সেই কৌশলের গভীরে ডুব দেব, দেখব কিভাবে ডেটা আর সাধারণ মানুষের ক্ষোভকে কাজে লাগিয়ে একটা জেতার মতো কৌশল তৈরি করা হয়। তো একটা আধুনিক নির্বাচনী ব্লুপ্রিন্টের ভেতরে ঠিক কি থাকে, মানে একটা ক্যাম্পেইনের পেছনে যে কতটা নিখুঁত বিশ্লেষণ, পরিকল্পনা আর স্ট্র্যাটেজি কাজ করে তা বেশিরভাগ সময় আমাদের চোখের আড়ালে থেকে যায়। চলুন আজ সেই গোপনীয় কৌশলগুলোকেই একটু কাছ থেকে দেখা যাক। আর এই ব্যাপারটা বোঝার জন্য আমরা একটা একেবারে সত্যিকারের উদাহরণ দেখব। এটা হলো পশ্চিমবঙ্গের দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের একটা গোপন স্ট্র্যাটেজিক ডকুমেন্ট, যেটা আমাদের এই পুরো বিশ্লেষণের ভিত্তি। এর মধ্যে দিয়ে আমরা একদম পরিষ্কার বুঝতে পারব যে বাস্তবে একটা নির্বাচনী কৌশল কিভাবে কাজ করে। আচ্ছা, যে কোনো রণকৌশল তৈরির প্রথম ধাপটাই হলো নিজের রণক্ষেত্রকে চেনা, মানে এলাকা আর তার মানুষজনকে বোঝা। তো আমাদের আজকের রণক্ষেত্র হলো দুবরাজপুর। চলুন এর ডেটার গভীরে গিয়ে দেখি কি পাওয়া যায়। ভাবা যায় দুবরাজপুরের মাত্র ৩০% গ্রামে পাকা রাস্তা আছে। এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। পরিকাঠামোর এই ঘাটতিটা সেখানকার মানুষের দৈনন্দিন জীবনকে সরাসরি প্রভাবিত করে, আর এটাই কিন্তু স্ট্র্যাটেজিস্টদের জন্য একটা বড় পয়েন্ট। আবার দেখুন, গত দুটো নির্বাচনে এখানে ভোট পড়ার হার কত? প্রায় ৮৪.৬%। এটা কিন্তু অসাধারণ একটা সংখ্যা। এর মানে হলো এখানকার মানুষজন রাজনীতির ব্যাপারে খুবই সচেতন এবং সক্রিয়। একটা ভোটও এখানে এদিক ওদিক হতে পারে না, সবকিছুই খুব গুরুত্বপূর্ণ। এবার আসি জনসংখ্যার দিকে। দুবরাজপুরের ৬৬.৫% মানুষ হিন্দু আর ৩৩.২% মুসলিম। এই যে ধর্মীয় সমীকরণ, এটা যে কোনো নির্বাচনী কৌশলের জন্য খুব গুরুত্বপূর্ণ, বিশেষ করে যখন আসনটা আবার তফসিলি জাতি বা এসসিদের জন্য সংরক্ষিত। ২০২১-এর নির্বাচনে বিজেপি খুব অল্প ব্যবধানে জেতে, কিন্তু আসল ইন্টারেস্টিং ব্যাপারটা হলো ২০১৬-তে যে বাম ফ্রন্ট দ্বিতীয় স্থানে ছিল তাদের ভোট ব্যাংকটা প্রায় পুরোটাই ভেঙে যায়, আর সেই ভোটগুলো ভাগ হয়ে চলে যায় প্রধান দুই দলের কাছে। এই শিফটটাই কিন্তু খেলার মোড় ঘুরিয়ে দিয়েছিল। ডেটা আর সংখ্যা তো অনেক হলো, এবার চলুন একটু মাটির কাছাকাছি যাই। ভোটারদের আসল চিন্তাটা কোথায়, তাদের অভিযোগগুলো কি কি? কারণ দিনের শেষে এই বিষয়গুলোই একটা ক্যাম্পেইনের দিক ঠিক করে দেয়। দেখুন, এখানকার প্রধান সমস্যাগুলো কি কি? প্রতি বছর বন্যা, ভাঙাচোরা রাস্তা, রেশন দোকানে দুর্নীতি, যখন তখন যা খুশি ট্যাক্স, এমনকি মন্দিরের জমি নিয়েও বিরোধ। এইগুলোই হল সেই সব ইস্যু যা ভোটারদের জীবনকে একেবারে সরাসরি ছুঁয়ে যায়, আর এগুলোই একটা নির্বাচনী প্রচারের আসল কাঁচামাল। আর এই সবের মধ্যে একটা জিনিস ক্ষোভের আগুনে ঘি ঢালছে, সেটা হলো কাটমানি। ত্রাণ প্রকল্পে ঘুষের গুজবটা মানুষের মধ্যে ব্যাপক ছড়িয়ে পড়েছে। দুর্নীতির বিরুদ্ধে এই যে গভীর রাগ, এটাই কিন্তু একটা শক্তিশালী আবেগ যা ভোটের বাক্সে বড়সড় প্রভাব ফেলতে পারে। মানে শুধু স্থানীয় সমস্যাই নয়, এর পেছনে আরও বড় কিছু কারণ আছে। যেমন ধরুন, সিস্টেমের মধ্যে ঢুকে যাওয়া দুর্নীতি বা কাটমানি, শিক্ষক নিয়োগের কেলেঙ্কারি, ভোটের পর হিংসা, বেকারত্ব আর সংখ্যালঘু তোষণের মতো ধারণা। এই বড় ইস্যুগুলোই ভোটারদের মানসিকতাকে তৈরি করে দেয় আর স্ট্র্যাটেজিস্টদের জন্য সুযোগ খুলে দেয়। বেশ, ডেটা পাওয়া গেল, মানুষের ক্ষোভও বোঝা গেল। এখন প্রশ্ন হল, এই সব কিছুকে মিলিয়ে একজন স্ট্র্যাটেজিস্ট কিভাবে একটা জেতার মতো ব্লুপ্রিন্ট তৈরি করেন? চলুন এবার সেই প্রক্রিয়াটা দেখা যাক। এখানে ক্ষমতাসীন প্রার্থীর একটা SWOT অ্যানালাইসিস করা হয়েছে, মানে তার শক্তি, দুর্বলতা, সুযোগ আর ঝুঁকি কি কি। যেমন ধরুন, শক্তি হল কেন্দ্রীয় দলের সমর্থন আছে, কিন্তু দুর্বলতা হল স্থানীয়ভাবে তাকে খুব বেশি মানুষ চেনে না। এই সব কিছুকে নিখুঁতভাবে মাপা হয়। আর এই পুরো প্রচারটা একটা বিশেষ কৌশলের ওপর ভিত্তি করে তৈরি। এর নাম দেয়া হয়েছে চতুর্মুখ মতবাদ। হিন্দু দেবতা ব্রহ্মার ৪ মুখের ধারণা থেকে এই নামটা নেওয়া হয়েছে, আর এটাই ছিল ক্যাম্পেইনের মূল দর্শন। তো এই চতুর্মুখ মতবাদের ৪টে স্তম্ভ ছিল। ১ নম্বর, আগ্রাসন, মানে বিরোধীর ব্যর্থতাগুলো সবার সামনে তুলে ধরা। ২, স্থিতিশীলতা, নিজেদের ভালো কাজ বা কল্যাণমূলক প্রকল্পের উপর জোর দেওয়া। ৩, উদ্ভাবন, মানে টেকনোলজির ব্যবহার।
আর 4 নম্বর হল সুরক্ষা, কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে নিরাপত্তার প্রতিশ্রুতি দেওয়া। আর এখানেই দেখুন আসল খেলাটা। এই কৌশলটা কিভাবে একেবারে টার্গেট করে বিভিন্ন ভোটার গোষ্ঠীর কাছে পৌঁছাচ্ছে। যেমন যুবকদের জন্য স্কিল সেন্টার, মহিলাদের জন্য গ্যাসের ভর্তুকি, দলিতদের জন্য নাগরিকত্বের আশ্বাস, আর কৃষকদের জন্য ফসলের ঋণ। প্রত্যেকটা গোষ্ঠীর জন্য আলাদা নির্দিষ্ট বার্তা। তাহলে দুবরাজপুরের এই একটা ছোট্ট উদাহরণ থেকে আমরা কি বুঝতে পারলাম? এই যে এত ডেটা নির্ভর, এত হাইপার লোকাল ক্যাম্পেইন, এটা আমাদের নির্বাচনের ভবিষ্যৎ নিয়ে কি বলে? এটাই কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর দেখুন, এই প্ল্যানটা কিন্তু শুধু কাগজেই থেমে থাকেনি, একেবারে ভোটের দিনের জন্য অ্যাকশন প্ল্যানও তৈরি ছিল। যেমন কাটমানি রুখতে কাটমানি ওয়াচ স্কোয়াড তৈরি করা, হিংসা আটকাতে আগে থেকেই ব্যাকল্যাশ স্কোয়াড রেডি রাখা, আর ভোটের দিন ভোটারদের বুথ পর্যন্ত পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, সবই এই পরিকল্পনার অংশ। এর থেকে একটাই জিনিস পরিষ্কার, রাজনীতি এখন আর শুধু ভাষণ বা আদর্শের খেলা নয়, রাজনীতি এখন একটা ডেটার বিজ্ঞান, একেবারে নিখুঁত বিশ্লেষণ আর সুনির্দিষ্ট কৌশলের একটা জটিল অঙ্ক। কিন্তু যখন নির্বাচনী প্রচারগুলো এতটা নিখুঁতভাবে, এতটা ব্যক্তিগত স্তরে গিয়ে আমাদের প্রভাবিত করার চেষ্টা করে, তখন একজন ভোটার হিসাবে আমাদের ভূমিকাটা ঠিক কী হওয়া উচিত? এই প্রশ্নটা রইল ভাবার জন্য।